নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে ফিলিপসের তাই লাইফ সুপারহিট। ঋণদাতাদের শর্ত মেনে আর্থিক ত্রাণ নেওয়ার বিপক্ষে রায় দিল গ্রিস। নিজেদের শর্তে ঋণদাতাদের সঙ্গে নতুন রফাই চাইলেন গ্রিসের মানুষ। গণভোটে অধিকাংশ মানুষের রায় গেল নায়ের পক্ষে। ব্যাপম কেলেঙ্কারিতে ফের একজনের রহস্য মৃত্যু। সোমবার পুলিশ ট্রেনিং একাডেমির লেক থেকে উদ্ধার হয় মধ্যপ্রদেশের এক ট্রেনি সাব ইন্সপেক্টরের দেহ। ফের কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। কুপওয়ারা জেলার নওগাঁও সেক্টরে বিএসএফ চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা। নিহত হয়েছেন 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ান অভিজিৎ নন্দী। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতি পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ঋণদাতাদের শর্ত মেনে আর্থিক ত্রাণ নেওয়ার বিপক্ষে রায় দিল গ্রিস। নিজেদের শর্তে ঋণদাতাদের সঙ্গে নতুন রফাই চাইলেন গ্রিসের মানুষ। গণভোটে অধিকাংশ মানুষের রায় গেল নায়ের পক্ষে। ঋণদাতাদের শর্ত মেনে আর্থিক ত্রাণ নেওয়ার বিপক্ষে রায় দিল গ্রিস। নিজেদের শর্তে ঋণদাতাদের সঙ্গে নতুন রফাই চাইলেন গ্রিসের মানুষ। গণভোটে অধিকাংশ মানুষের রায় গেল নায়ের পক্ষে। রবিবার ঐতিহাসিক গণভোটে সামিল হয় গ্রিস। ভোটের ফলাফলে দেখা যায় হ্যাঁ ভোটকে পিছনে ফেলে প্রায় 61% নায়ের পক্ষে রায় দিয়েছে। মাত্র 39% বলেছেন আইএমএফ এর মতো আন্তর্জাতিক সংস্থার শর্ত মেনে নিক সরকার। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন এই রায় গণতন্ত্রের জয়। হ্যাঁ ভোটের সমর্থকদের মতে এর ফলে ইউরোপীয় ইউনিয়নে অনিশ্চিত হয়ে গেল গ্রিসের ভবিষ্যৎ। যদিও তা মানতে নারাজ গ্রিস সরকার। তাদের দাবি এভাবে 19টি দেশের জোট থেকে তাদের বাদ দেওয়া যাবে না। গ্রিসের চলতি আর্থিক সমস্যার শুরু গত সোমবার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক গ্রিসকে ইমার্জেন্সি ফান্ডিং দিতে অস্বীকার করার পর। এরপরেই মঙ্গলবার ঋণ খেলাপি হিসেবে আইএমএফ এর খাতায় নাম উঠে এলো গ্রিসের। মঙ্গলবারের সময়সীমার মধ্যে আইএমএফ এর থেকে নেওয়া $160 কোটি ফেরত দিতে পারেনি গ্রিস। নগদের অভাবে বন্ধ হয়ে যায় গ্রিসের ব্যাংকগুলি। এটিএম থেকেও 60 ইউরোর বেশি নগদ তোলার উপর জারি হয় নিষেধাজ্ঞা। গ্রিসের সরকার জানিয়েছে মঙ্গলবার থেকে খুলে যাবে সে দেশের ব্যাংকগুলি। রবিবারই না ভোটের পক্ষে রায় দিয়েছে গ্রিস। আর সোমবার পদত্যাগ করলেন সে দেশের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস। জানালেন তার এই পদত্যাগ প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে বিদেশি ঋণদাতাদের সঙ্গে মধ্যস্থতা করতে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ব্যাপম কেলেঙ্কারিতে ফের একজনের রহস্য মৃত্যু। সোমবার পুলিশ ট্রেনিং একাডেমির লেক থেকে উদ্ধার হয় মধ্যপ্রদেশের এক ট্রেনিং সাব ইন্সপেক্টরের দেহ। নিহতের নাম অনামিকা কুশওয়া। ব্যাপম কেলেঙ্কারিতে ফের একজনের রহস্য মৃত্যু। সোমবার পুলিশ ট্রেনিং একাডেমির লেক থেকে উদ্ধার হয় মধ্যপ্রদেশের এক ট্রেনি সাব ইন্সপেক্টরের দেহ। নিহতের নাম অনামিকা কুশওয়া। ব্যাপম আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন অনামিকা। যদিও অনামিকার চাকরির সঙ্গে ব্যাপম কেলেঙ্কারির কোনো যোগ ছিল না বলেই দাবি করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অনামিকা আত্মহত্যা করেছেন। মোরেনা জেলার বাসিন্দা অনামিকা কুশওয়া বিবাহিত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। करके बताया कि एक लड़की तालाब में कूद गई है और उन्होंने तुरंत पहुंच करके वहां पर जानकारी लिया। वर्षा धाकड़ और मीना रघुवंशी और मोना ठाकुर ने देखा भी है वो लड़की तालाब में कूदी। उसका नाम है अनामिका कुशवाहा और तुरंत फिर हमने शासकीय अस्पताल भेजा क्योंकि इतना आइडिया डॉक्टर उपलब्ध नहीं थे उस समय, तो उससे वहाँ पर जाकर उसको मृत घोषित कर दिया गया। अब उसने ऐसे कदम क्यों उठाया है इसकी जांच के लिए थाना कोतवाली को हमने तुरंत सूचना दे दी थी। उपस्थित हो गया सीएसपी साहब और टीएन साहब, तो कार्रवाई करें। जानकारी के अनुसार यह है कि जून 2014 में उसकी शादी हुई है। নিখোঁজ থাকার পর পুলিশ ট্রেনিং একাডেমির লেক থেকে উদ্ধার হয় অনামিকার দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অনামিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরেই অনামিকার ঘরটি সিল করে দিয়েছে পুলিশ। যদিও ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এই নিয়ে গত 48 ঘন্টায় ব্যাপক কেলেঙ্কারিতে 3 জনের মৃত্যু হলো। অন্যদিকে সবকিছুর সঙ্গে ব্যাপমকে জুড়ে দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। पूर्ण है, लेकिन जहां तक सागर की जिस मृत्यु की आप बात कर रहे हैं वो दुर्भाग्यपूर्ण है, दुखद है। लेकिन मैं पूरी जिम्मेदारी से ये कह रहा हूं कि उस दुखद घटना का व्यापम या व्यापम की जांच से कोई संबंध नहीं है और हर ऐसी दुखद घटना को व्यापम से जोड़ना न्याय संगत। অন্যদিকে বিপক্ষ কংগ্রেস ইতিমধ্যেই ব্যাপম কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের কাশ্মীর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে বিএসএফ চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা। নিহত হয়েছেন 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ান অভিজিৎ নন্দী। কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বিএসএফ চৌকি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি। শত্রুপক্ষের গুলিতে নিহত 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ান অভিজিৎ নন্দী। এবার থেকেও পাল্টা জবাব দেয় সেনা সূত্রে খবর, রবিবার দুপুর 3:30 থেকে কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে বিএসএফ এর চৌকি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্সরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। গুলির লড়াই চলে প্রায় আধ ঘন্টা। সংঘর্ষ চলাকালীনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 119 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান অভিজিৎ নন্দীর। গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীর সীমান্তে লাগাতার প্ররোচনা তৈরির চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এর মধ্যেই কয়েকদিন আগেই পাকিস্তানের উদ্দেশ্যে বন্ধুত্বের বার্তা দেন রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই বার্তার পর এক সপ্তাহ কাটল না, পাক সেনার গুলিতে মৃত্যু হল বিএসএফ জওয়ান অভিজিতের। সূত্রের খবর, এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে রাশিয়ায় একান্ত বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। जो है 4 जगह पर सीज फायर वायलेशन हुआ है, जिसका कि बिफिटिंग जवाब दिया गया है और जवाब दिया जाएगा। में बड़ा फायर भी हुआ, छोटा फायर भी है। लोग बॉर्डर पे दोबारा दहशत में हैं। आप देख रहे हैं कि लोग पीछे जाना, सुरक्षित स्थानों पे जाना शुरू कर दिया है लोगों ने। लोगों के दिमाग में फिर वो खौफ बना हुआ है जो पिछले दिनों पाकिस्तान ने मासूम लोगों पे फायर किया था। आज दोबारा लोगों पे मन में यही खौफ बना हुआ है कि पता नहीं कब किसी की कब बारिश। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এটিএম ভাঙচুরের ঘটনা ঘটল রাজধানীর আগরতলার অভয়নগর এলাকায়। তদন্ত নেমেছে রামনগর ফাঁড়ির পুলিশ। আবারও ত্রিপুরা রাজ্যে এটিএমে হামলার ঘটনা ঘটল। এবার খোদ রাজধানী আগরতলার উপকণ্ঠে ভাটি অভয়নগর এলাকায়। সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা বাজারে এসে দেখেন এটিএমে কাউন্টারটি ভাঙা, সামনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা স্টেট ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় রামনগর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসেন। ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমে জানান, চোরের দল মেশিনের উপরের অংশ ভেঙে ফেললেও টাকা রাখার অংশটি ভাঙতে পারেনি, তাই টাকা চুরি করতে পারেনি। তবে চোরের দল কাউন্টারে রাখা মেশিনের ব্যাটারিও নিয়ে পালিয়েছে। ঘটনা, আমরা সকালবেলা দোকান খুলতে আইসা দেখি মানুষের ভিড় দোকানের সামনে। এটিএম ভাঙছে, চুরি হয়েছে মানুষ বলতেছে। তারপরে আমি ওই এটিএমে যে অফিসার আছে ওনারে আমি ফোন করে জানাইছি, আমার ছেলেও ফোন করে জানাইছে। তারপরে থানার মধ্যে গিয়া জানাই আইছি। থানাতে তো অনেক স্টাফ ছিল না, একজন অফিসার ছিল, উনি লেখা রাখছে এই আর কি। এরপরে ব্যাংকের অফিসার তারা সবাই আইলো, দেখলো ব্যাংকের, তারা বললো যে এখান থেকে কোনো টাকা বোধহয় চুরি হয়েছে। আচ্ছা, আর ব্যাটারি চুরি হয়েছে, 6টা ব্যাটারি চুরি হয়েছে। রামনগর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর সন্তোষ দাস জানান, ব্যাংক কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। খুব শীঘ্রই চোরেদের জালে তোলা যাবে বলে জানান তিনি। আমরা সকাল থেকে খবর পাইছি, খবর পাওয়ার পরে সাথে সাথে আমরা গেছি, গিয়ে আমরা ঘটনা তদন্ত করছি এবং আমার উচ্চপদস্থ অফিসারের কাছে যোগাযোগ করছি, খবর দেওয়া হয়েছে। তারপর এটিএমের যে স্টেট ব্যাংকের যে অফিসার আছেন এটার দায়িত্বে, তাদের সাথে আমরা যোগাযোগ করছি। ওনারাও আইছেন, আবার পরে আমরা ওনার সাথে কথাবার্তা কইছি। ওনারা একটা কমপ্লেন দিয়েছেন, আমরা বিষয়টা আমরা তদন্ত করছি। আমরা ভিডিও ফুটেজ ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে আসামি ধরা যায়, এটা তদন্ত চলছে। তা আশা করি আসামি ধরা পড়ব। কী কী চুরি হিসেবে? এমনি কোনো টাকা টোকা তারা নিতে পারছে না। উপরে যে পোর্শনটা আছে সবটাই তারা একটু ভাঙচুর করছে, কিন্তু ভিতরের যে ক্যাশের যে ইটা আছে এটা ভাঙতে পারছে না। এভাবে দিন দিন রাজ্যে এটিএমের রাতের আধারে হামলার ঘটনা চিন্তায় ফেলছে ব্যাংক কর্তৃপক্ষকে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে এই বছরের প্রথম দিকে রাজ্যের উত্তর জেলার প্রেমতলা থেকে চোরের দল এসবিআই এর গোটা এটিএম চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল। পরে অবশ্যই জঙ্গল থেকে মেশিনটি উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে আগরতলা শাহভূম জাতীয় সড়কের বিশালগড় নৌকাঘাট এলাকায়। এই ঘটনায় আহত বাইক চালক বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। আবারও যান দুর্ঘটনায় আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ল দিলীপ দেববর্মা নামে এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাইক চালক সঞ্জিত দেববর্মা।
ঘটনা সোমবার সন্ধ্যায় আগরতলা সাব্রুম জাতীয় সড়কে বিশালগড় থানাধীন নৌকাঘাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, দিলীপ দেববর্মা এবং সঞ্জিত দেববর্মা বিশ্রামগঞ্জ থেকে বাইকে চড়ে মধুপুর যাওয়া অবস্থায় সিপাহীজলা অভয়ারণ্যে নৌকাঘাট এলাকায় প্রচণ্ড দ্রুতগতিতে আসা TR01P1880 নম্বরের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চলন্ত বাইকটিকে সজোরে ধাক্কা মারার ফলে বাইক আরোহী দিলীপ দেববর্মা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চালক সঞ্জিত দেববর্মাকে পথচারীরা অন্য একটি গাড়ির সাহায্যে বিশালগড় হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ছুটে এসে ঘাতক গাড়িটিকে আটক করে মোটর স্ট্যান্ডে নিয়ে রাখে। এদিকে এই দুর্ঘটনায় উৎসুক জনতার ভিড়ে জাতীয় সড়ক দুদিক থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত করছে। একটা মোটরসাইকেল ইসলামপুর থেকে মধুপুর যাচ্ছিল, ঠিক সেম টাইমে পেছন দিক থেকে একটা বাসে ধাক্কা মেরে ফেলে বাসটা পালিয়ে গেছে। এতে একজন কল্যাণ মারা গেছে, আরেকজন সিরিয়াসলি ইনজুর্ড। যে মারা গেছে ওর নাম হলো দিলীপ দেববর্মা, যে সিরিয়াসলি ইনজুর্ড সঞ্জিত দেববর্মা। দুজনের বাড়ি মধুপুর বিদ্যামোহন গ্রামে। আপনার কি এ পর্যন্ত ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফাঁসিতে আত্মঘাতী হলো 34 বছরের এক রিকশা চালক, নাম শঙ্কর ভৌমিক। ঘটনাটি ঘটে তেলেমোড়া থানাধীন তেলেমোড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকায়। ঘটনা তদন্ত করছে তেলেমোড়া থানা পুলিশ। পেশায় রিকশা চালক শঙ্কর তেলিয়ামুড়া পুর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকার পঞ্চায়েত সমিতির কার্যালয়ের পেছনে একটি পার্কে নির্জনতার সুযোগ নিয়ে বিকাল নাগাদ মদ্যপান করে। এরপরই কোনো এক সময় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে বলে জানা যায়। ওই দিনই সন্ধ্যা নাগাদ পার্কের ভিতরের রাস্তা দিয়ে 2-3 জন মহিলা আসার পথে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দৌড়ে এসে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে যায় ঘটনাস্থলে। খবর দেয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে রাত্রি প্রায় 8টা নাগাদ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। রাখা হয় মৃতদেহটিকে হাসপাতালের মর্গে। এলাকাবাসী সূত্রে খবর, এর আগেও 2বার ফাঁসিতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বিফল হয় সে। তবে কী কারণে ফাঁসিতে আত্মঘাতী হলো এ ব্যাপারে এলাকাবাসী কিছু জানায়নি বা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্ত করছে। না, এমনি শঙ্কর আমরা চিনি আর কি। আর এই ওয়ার্ডে 15 নম্বর ওয়ার্ডে রিক্সা চালাইতো। আমরা কইতাম, আমরা আসলাম মিটিংয়ে, খবর পেয়ে আইছি আমরা। আয়া দেখলাম আমি তো বইয়া লটকে রয়েছে দ্রুত। এটা 15 নম্বর ওয়ার্ডে পার্কে আর কি একটা ডিং করতো, প্রায় সময় ডিং করতো। এমনি তো মানুষের লোকের কিছু ঝামেলা নাই। জানা যায় সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পণের দায়ে খুন হলো এক গৃহবধূ। ঘটনা বিশালগড় থানাধীন মুরাবাড়ি এলাকায়। বিশালগড় স্থিত বন্দনা দেবনাথের মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথ মুরাবাড়ির বিনোদ দেবনাথের সঙ্গে চলতি বছরের প্রথম মাসে ভালোবেসে বিয়ে হয়। উল্লেখ্য, বিনোদের ঘরে আগের একজন স্ত্রীও আছে। প্রিয়াঙ্কার মা বন্দনা দেবনাথ জানান, মেয়ের বিয়ের 1 মাসের মাথায় বিনোদের চাপাচাপানিতে 30,000 টাকা বন্ধন থেকে তুলে এনে তাকে দেয় এবং 2 মাস পর একটি মারুতি ভ্যান গাড়ি দাবি করে। এরপর থেকে ক্রমাগত নির্যাতন শুরু হয় স্ত্রী প্রিয়াঙ্কার উপর। মেয়ের মা বলছিল গাড়ি দিতে একটু সময় লাগবে। এরপর থেকে নির্যাতনের মাত্রা আরও বেড়ে ওঠে। শেষমেশ রবিবার গভীর রাতে স্বামী বিনোদ দেবনাথ, প্রথমা স্ত্রী ঝুমা পাল এবং তার শ্যালক জয়ন্ত পাল প্রিয়াঙ্কাকে মেরে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করে। মৃতার পায়ের তলায় রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। সোমবার সকালে মৃতা প্রিয়াঙ্কার মা বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত 3 জনের নামে মামলা দায়ের করে। যদিও পুলিশ রবিবার রাতে বিনোদ দেবনাথকে সন্দেহজনক ভেবে থানায় নিয়ে আসে। মায়া বিয়া দিছি মুরাবাড়ি, হ্যাঁ, তার লাভ ম্যারেজের বিয়া করেছে। মায়ের জ্বালা যন্ত্রণা করে, মায়ের মারধর করে, মধ্যে করে কইরাছে। মায়ের কুকুর মারছে, মায়েরা ধরে মায়ের কালকে মায়েরা ফাঁসি লটকে গেছে। ইয়া দিচ্ছে, দরজা দিচ্ছে। আমার 10টার সময় খবর দিছে, 10টার সময় বলে মরছে, 1:30টার সময় আমার খবর দিছে। আইতাম আমি লুক লয়ে আনতাম, আমার আগে দারুগা সবাই বইয়া দিছে। এখন দেখার বিষয়, অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করে, নাকি বিষয়টি ধামাচাপা পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপজাতি ছাত্র ইউনিয়ন 6তম ত্রিবার্ষিক কাঠালে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বিতল কনফারেন্স হলে। এই দিন অঞ্চল এলাকার 9টি বিদ্যালয় থেকে 133 জন প্রতিনিধি অংশগ্রহণ করে এই সম্মেলনে। থলিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দ্বিতল কনফারেন্স হলে
রবিবার অনুষ্ঠিত হয় উপজাতি ছাত্র ইউনিয়ন ৬ষ্ঠতম কাঠালিয়া অঞ্চল সম্মেলন। বিপুল সংগ্রামী উদ্দীপনায় অঞ্চল এলাকার ৯টি বিদ্যালয় থেকে ১৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করে এদিনের ত্রিবার্ষিক সম্মেলনে। বিদ্যালয় মাঠে প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ পর্ব শেষে শুরু হয় সম্মেলনের কাজ। স্থানীয় শিল্পীদের উদ্বোধনী সঙ্গীতের পর সম্মেলনে উদ্বোধক হিসেবে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন সিপিআইএম জেলা কমিটির সদস্য বিষ্ণু ত্রিপুরা। তিনি বলেন, গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে কেন্দ্রের মোদী সরকার। সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন শেষে ৯ জন প্রতিনিধি ত্রুটি বিচ্যুতিগুলি নিরসনে বিশেষ গুরুত্ব দিয়ে অঞ্চল নেতৃত্বকে আগামী দিন এগিয়ে চলার জন্য প্রস্তাব রাখেন। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তপন দেব বর্মা বক্তব্য রাখেন। সম্মেলন থেকে ২১ জনের নতুন অঞ্চল কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়, যথাক্রমে পরেশ ত্রিপুরা ও প্রসেনজিৎ নোয়াতিয়াকে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর থানার পুলিশ ফটিকরায় হালাহালি এনএসি সড়কে ফাঁদ পেতে আটক করল গাড়ি সহ প্রচুর নেশা সামগ্রী। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে হবে জানা যায়। নেশাপণ্যের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। রবিবার সকালে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখাধিক টাকা মূল্যের নেশার কফ সিরাপ বহনকারী গাড়িসহ ৫ জনকে আটক করে। কমলপুর থানার ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে ওসি দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে এসআই চাকলা জমাতিয়া ও জয়নাল হোসেন এনআইসি রোডের সাইকার বাড়িতে ঘাঁটি গেড়ে বসেন। কুমারঘাটের দিক থেকে আসা TR01G2095 নম্বরের নীল রঙের স্করপিও গাড়িটিকে পুলিশ থামানোর জন্য বলতেই চালক দ্রুতবেগে পালিয়ে যেতে থাকে। পিছু ধাওয়া করে এরার পার সেতুর সামনে পুলিশ গাড়িটিকে আটক করে। উদ্ধার হয় ১২৫০ বোতল নেশার কফ সিরাপ কোরেক্স। পুলিশ গাড়ির চালক আব্দুল হক সহ ৫ জনকে আটক করে। এরা হলো বিল্লাল হোসেন, কাইরু আলম, সেলিম মিয়া, সাগর সাহা। এরা প্রত্যেকেই বক্সনগরের বাসিন্দা। পুলিশের দাবি, আটককৃত নেশাপণ্যের আনুমানিক বাজার দর ২ লাখাধিক টাকা। এদের আদালতে তোলা হলে ধৃতদের একদিনের জেল হাজতে পাঠানো হয়। সোমবার এদের এডিজে কোর্টে তোলা হয়। গতকালকে রাত্রেবেলা আমাদের কাছে গোপন একটি খবর আসে যে কিছু ফেন্সিডিল নেশা জাতীয় জিনিস নিয়ে একটা গাড়ি সাইকার হয়ে আগরতলা যাবে। সে অনুযায়ী আমরা রাত্রেবেলা ডিউটিতে বসি এবং পরবর্তী সময় আমরা ওই সন্দেহজনক গাড়িটাকে পেয়ে যাই। সেটাকে ধাওয়া করে আমরা ঘাটি চমুনি সেই ব্রিজের এখানে এসে আটকাতে পারি এবং সার্চ করে দেখি সেটার মধ্যে ১২৫০ মতো কোরেক্স এবং কোরেক্স আছে, যেগুলো নেশা সামগ্রী। সঙ্গে ড্রাইভার এবং আরও ৪ জন যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করি এবং সিজ করে নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৭ দফা দাবির ভিত্তিতে বিজেপি কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে হরিশনগর পঞ্চায়েত এবং পূর্ব গোকুলনগর পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করা হয়। ২ পঞ্চায়েত সচিবের তা গ্রহণ করে উপর মহলে পাঠানোর আশ্বাস দেন। ভারতীয় জনতা পার্টি কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে সোমবার বেলা ২টায় হরিশনগর পঞ্চায়েত এবং পূর্ব গোকুলনগর পঞ্চায়েতে ৭ দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয়। খাদ্য সুরক্ষা তালিকা নিরপেক্ষভাবে প্রণয়ন করা, এমজিএন রেগার কাজ নিয়ে দলবাজি বন্ধ করা, ইন্দিরা আবাস যোজনার ঘর প্রভৃতি বেনিফিশিয়ারিকে দেওয়া সহ মোট ৭ দফা দাবির প্রতিলিপি ২ পঞ্চায়েত সচিবের হাতে তুলে দেন জেলা পর্যবেক্ষক বিদ্যুৎ ঘোষ। এদিনের এই ডেপুটেশনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরাঙ্গ ভৌমিক এবং গোপাল লস্কর সহ অন্যান্যরা। ২ পঞ্চায়েত সচিবই তাদের প্রতিলিপি গ্রহণ করে তাদের আশ্বস্ত করেন যে যথাযথ বিচার বিশ্লেষণ করে উপরমহলে তা পাঠানো হবে। আমরা কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিচ্ছি। তার মূলত কারণ হলো খাদ্য সুরক্ষা নিয়ে চরম দলবাজি হচ্ছে। সিপিএমের ক্যাডার বাহিনী এবং তাদের যে পঞ্চায়েতগুলি তাদের নিয়ন্ত্রণে আছে, তারা এটার সুযোগ নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকজনকে এবং অন্যান্য দলের লোকজনকে তাদের তালিকাভুক্ত না করে এবং স্বজন পোষণ নীতি প্রয়োগ করে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আঙ্গুর ফল ফলিয়ে সবাইকে অবাক করেছে শম্পা ভৌমিক। তার বাড়ি বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের পাশে। এখন তার ফলানো আঙ্গুর ভবিষ্যতে রাজ্যে আঙ্গুর ফল চাষের একই সম্ভাবনা তৈরি করে দিয়েছে। শম্পা ভৌমিক পেশায় শারীর শিক্ষক, কিন্তু তারপরে যে বিষয়টি সবাইকে অবাক করেছে এটা হলো নিজ বাড়িতে অর্থাৎ বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের পাশে আঙ্গুর ফল ফলিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। প্রচার বিমুখ শিক্ষিকা বলছেন, এই ফলানো নিয়ে কাউকে কিছু বলিনি এবং কৃষি দপ্তর থেকে এর পরামর্শ নিইনি। নিজের ভালো লাগা থেকে যখন যেখানে ফুল ফলের গাছ পাই সেটাকে সংগ্রহ করে নিজের বাড়িতে নিয়ে যত্ন করি। আঙ্গুর ফলের ক্ষেত্রে তাই প্রথম ফলটা কাঁচা অবস্থায় বেশ টক লাগতো, যার কারণে উৎসাহে ভাটা পড়তো। যত্ন তেমন করতে ইচ্ছে হতো না, কিন্তু যখন দেখলাম সবুজ আঙ্গুর ফলগুলি লাল হতে শুরু করলো এবং সেই ফল মুখে দেওয়ার পর তার স্বাদ চিনির চাইতে মিষ্টি মনে হলো, তখন মনে হলো আমার স্বপ্ন সার্থক হলো। এখন নতুন উদ্যমে আর একটু বেশি জায়গা নিয়ে আঙ্গুর ফল চাষ করার কথা চিন্তা ভাবনা করছি এবং বুঝতে পারছি যে আমাদের এই রাজ্যেও একটু চেষ্টা করলে গাছে থুকা থুকা আঙ্গুরের চাষ সম্ভব। আমার নাম শম্পা ভৌমিক। আপনি কি করেন? আমি পেশাগত শিক্ষিকা। তো এই যে আপনার বাড়িতে আজকে আঙ্গুর ফল ফলাইছেন, এটা তো বিরল ব্যাপার। এটা বিরল ব্যাপার, ঠিক আছে। ফল আর ফুল লাগানি আমার খুব নেশা আর কি। এর জন্য যে কোনো ফল পেলে আমি এটা কালেকশন করানোর চেষ্টা করি। তারপর একদিন বাজার থেকে আঙ্গুরের কলপ শুনে আমি ম্যানেজারকে দিয়ে এনেছি। কলপটা এনে লাগালাম 3 বছরের মধ্যে মোটামুটি এই বছর আঙ্গুর ধরে গেল। প্রথম আঙ্গুরটা সবুজ, ঠিক আছে, চুকা, খেয়ে দেখি চুকা একদম পছন্দ। তো ওই গাছটার প্রতি বেশি একটা মোহ আসেনি। এখন দেখলাম ধীরে ধীরে আঙ্গুরটা লাল পেকে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এবার খুব প্রাউড ফিল করলাম নিজেকে, খুব ভালো লাগছে এবং চুকাও নাই, খুব মিষ্টি আঙ্গুরটা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক কিছু ঘটনায় কৈলাসহর মহিলা থানার ওসির কার্যকলাপের উপর প্রশ্ন উঠেছে জনমনে। জনতার সাহায্যার্থে নিয়োগ করা হলেও নিজ মন খুশি মতো কাজ করে চলছেন কৈলাসহর মহিলা থানার ওসি। কৈলাসহর মহিলা থানার ওসির কার্যকলাপের উপর কি আস্থা হারিয়ে ফেলছেন পুলিশের বড়কর্তারা? সাম্প্রতিক ঘটনা প্রবাহ এমনটা ইঙ্গিত বহন করছে বলে মনে করেন অনেকেই। জগন্নাথপুরে নিরীহ গৃহবধূর উপর নির্যাতনের ঘটনা, কিনাইরচরে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গ্রামবাসীদের সরব হওয়ার ঘটনা বা ভগবাননগরে ধর্ষণের ঘটনা, প্রতিটি ক্ষেত্রে মহিলা থানার বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছিল। যদিও পরবর্তী সময়ে রাজনৈতিক দলের আন্দোলনে এবং পুলিশের উপর মহলের চাপে মামলা নিতে বাধ্য হয় কৈলাসহর মহিলা থানা। তারপরেও বহাল তবিয়তে রয়েছেন সেই করিতকর্মা ওসি শিউলি দাস। যদিও ইতিমধ্যে পার্শ্ববর্তী ইরানি থানায় বদলি হয়েছেন এসআই শম্পা দাস, তবে ওসি শিউলি দাসের উপর যে পুলিশের বড়কর্তারা আস্থা হারিয়ে ফেলেছেন তার প্রমাণ মেলে গত 3 জুলাই। এদিন নূরপুরে গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের যুবতীর অপহরণ ও ধর্ষণের অভিযোগ জমা পড়ে মহিলা থানায়। যদিও পুলিশের উপর মহলের পরামর্শে এই মামলা গ্রহণ থেকে সরে দাঁড়ায় মহিলা থানা। এদিনে ইরানি থানা এই ঘটনায় স্বপ্রণোদিত মামলা নেয়। চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, তাও যদি ওসির মতো গুরুত্বপূর্ণ কোনো পদাধিকারী হন তাহলে প্রশ্নটা অবশ্যই অতি স্পর্শকাতর। কারণ পুলিশ প্রশাসন এমন একটি প্রতিষ্ঠান যাদের পক্ষে যে কোনো ঘটনার সত্য মিথ্যা উদ্ঘাটন করা সম্ভব। পুলিশের কাছে যেসব অভিযোগ জমা পড়ে তার প্রত্যেকটির যে সত্যতা রয়েছে তা মোটেই নয়। অনেক ঘটনায় দেখা যায় সাজানো। তবে আইনজ্ঞদের অভিমত, যে কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশকে প্রথমে অভিযোগ গ্রহণ করতে হবে, পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে অভিযোগকারীর ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই পুলিশের উপর মানুষের আস্থা বাড়বে। আমার মাইয়া ও স্কুলে পড়তো, এইটা পড়তো। কোন স্কুলে? ও নূরপুর স্কুলে। নূরপুর স্কুলে পড়তো। এখন আমি কেটা করছি, আরেকটা মাইয়া আমার বিয়া দিছি, মানে খাসরঘাট স্কুলে, খাসরঘাট নাই, মডেল স্কুলে ভর্তি করছি মাত্র 9 নিয়া 12 দিন বিয়ার মাতাইছি আমি দিলে বিয়া। বড় মেয়ে নি, বড় মেয়ে। আর এই মেয়েটা হইলো ছোট মেয়ে। এই মেয়েটা আমি ভর্তি করি যেদিন খাসরঘাটটাই নিয়া, ও নূরপুর তাই আমি চাইছিলাম নিয়া ভর্তি করতাম, সেইদিকে খাসরঘাট এখানে হয়েছে না, এটা বাবুর জানি। যেদিন ভর্তি করলাম এর পরের দিনের ছেলেটা দৌড়িয়ে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করা দিয়ে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে ফিলিপসের তাই লাইফ সুপারহিট।